20 জনের জন্য বা 50 জন বা 2000 লোকের জন্য একটা কিছু সুন্দর করে তো আর আমাদের দেশের সমস্যার সমাধান হবে না। সেজন্য আমি মনে করি যে যে কাজই করি একটু বৃহৎ আকারে না করি এটার ইম্প্যাক্টটা হয় না দেশে। এবং সেজন্যই আমি সবসময় একটা যে কোনো প্রোগ্রাম বা একটু ক্ষুদ্র আকারে আরম্ভ করি, এটাকে টেস্ট করি, প্রথম পাইলট প্রজেক্ট হয়, সেটার উপযোগিতা এফেক্টিভনেস দেখি আগে, তারপরে এফেক্টিভনেস দেখার পরে আমরা চিন্তা করি হাউ ডু আই মেক ইট এফিশিয়েন্ট। এফিশিয়েন্ট করতে হলে এফেক্টিভনেস, যে সমস্ত কাজগুলো অতি জরুরি সেগুলো রাখি, যেগুলো বেশি জরুরি নয় সেগুলো ডিসকার্ড করি। ওয়ান্স এ প্রোগ্রাম ইজ এফেক্টিভ এন্ড এফিশিয়েন্ট, তখন এটাকে এক্সপানশনের প্রোগ্রামে নিয়ে যাওয়া যায়। কিন্তু এক্সপানশন করতে হলে আবার অনেক কিছু করতে হয়। একটা আমাদের হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট যে আছে তাদের রিক্রুটমেন্ট ক্যাপাসিটি আছে কিনা, আমি এখন 2000 বা 5000 লোক নেব, তারা কি রিক্রুট করতে পারবে এত লোককে, সেটা দেখতে হবে। তার মানে আমাকে ওই ডিপার্টমেন্টটা স্ট্রেনথেন করতে হবে। আমাদের ট্রেনিং ডিপার্টমেন্ট আছে যেখানে প্রশিক্ষণ হয়, এতগুলো লোক রিক্রুট করার পরে এবার প্রশিক্ষণ দিতে হবে, সেই জন্য ট্রেনার আছে কিনা তাদেরকে আগে ঠিক করতে হবে। এতগুলো অফিস হবে নতুন, সেই অফিসগুলোতে অ্যাকাউন্টেন্ট লাগবে যাতে করে চুরি চামারি থাকে না, এই অ্যাকাউন্টেন্ট গুলোকে ট্রেনিং দিতে হবে, ডিপ্লয় করতে হবে, ওদেরকে আবার মনিটর করতে হবে, অডিটর রাখতে হবে। তো ব্র্যাকে তো প্রায় 300 অডিটর আছে, তারা খালি দেখে চেক করে যে কোথায় কি হচ্ছে, কোথাও অপচয় হচ্ছে কিনা, কোথাও চুরি হচ্ছে কিনা। সেই জন্য চোর আমরা ঝট করে বের করতে ফেলতে পারি এবং তাদেরকে বিদায় করতে পারি। যে সেই জন্য একটা সংস্থাকে বড় করতে হলে অনেক কিছু জোগাড় যন্ত্র করতে হয়, ম্যানেজমেন্ট গুলো স্ট্রং করতে হয়। এইগুলো করার পরে না বড় প্রোগ্রাম করা যায়। তো এইগুলো যারা করতে পেরেছে তারা বড় প্রোগ্রাম করতে পেরেছে, এগুলো যারা করতে পারেনি তারা ছোটই থেকে গেছে। স্যার, মানে এটা হলো গুড ম্যানেজমেন্টের একটা ব্যাপার। আমরা সবসময় দেখি যে বেসরকারি প্রতিষ্ঠানগুলো, এনজিও গুলো, এই যেখানে পারফরমেন্সটা তাদের ভালো হয় এটা গুড ম্যানেজমেন্টের জন্য। সেখান থেকে আমরা আসলে আরেকটু বড় জায়গা, যদি আমি দেশের কথা, রাষ্ট্রের কথা ভাবি বা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর কথা ভাবি, সেখানে এটা থেকে কোনো রিফ্লেকশন এটা পড়ছে না কেন? আপনার কি মনে হয় এটা কি সবসময় রাষ্ট্র, এনজিও কে, সরকার বেসরকারি উদ্যোগগুলোকে কি কম্পিটিটিভ ভাবে, মানে কম্পিটিটর ভাবে এই কারণে, নাকি তারা ভালো উদাহরণগুলো নিতে পারে না, অথবা যে আমাদের প্রচলিত ধারণা যে সরকারি মাল দরিয়ামে ঢালা, এরকম যেটা ব্র্যাক পারলো সেটা সেই ব্র্যাকের সমসাময়িক আরেকটা সরকারি প্রতিষ্ঠান কিন্তু ওইভাবে গ্রো করে নাই, অথবা ইন্টারন্যাশনাল এত রিকগনিশন পায় নাই। এটার আসলে মানে কারণটা কি? মানে মাইন্ডসেটটাই কি কারণ নাকি? কারণ হলো সরকারি কর্মকর্তারা তো 10টা 5টা করেন, ওনাদের কাজটা একটা ছকের মধ্যে করা, খুব বেশি এন্টারপ্রেনারশিপ ওনারা দেখাতে পারেন না। আর দেখালে আবার মুশকিল হয় তাদের। বেশি যদি এন্টারপ্রেনারিয়াল সরকারি কর্মকর্তা হন তাহলে দেখবেন যে একজনের বিরাগ ভাজন হয়েছেন এবং তাকে সরিয়ে দেওয়া হচ্ছে। তো কাজেই সরকারের কর্মকর্তাদের আমি দোষ দিই না, আমাদের সিস্টেমের মধ্যে অনেক রকম গলদ আছে। সেখানে এন্টারপ্রেনারশিপ প্রাইজড হয় না, যে ভালো কাজ করে তার কৃতিত্ব তাকে বেশি ক্রেডিট দেওয়া হয় না, লোক পিছনে লাগে, তার পিছনে লাগে। তো এরকম বাংলাদেশে সরকারি কর্মকর্তাদের যেভাবে অ্যাডমিনিস্ট্রেট করা হয় সেগুলো চেঞ্জ দরকার। প্রমোশন হয় এখন কোন পার্টিতে তার অ্যাফিলিয়েশন আছে, সেই জন্য তার ইয়ের জন্য, তার কৃতির কাজে দক্ষতার জন্য হয় না। তো এইসব যতদিন পর্যন্ত চেঞ্জ না হয়েছে ততদিন পর্যন্ত সরকারি কাজে খুব বেশি আমি ভালো সুফল পাবো যে সেটা দেখতে পাই না। স্যার, আমরা যদি বলি যে ব্র্যাক, এটা তো আপনার মাথায় চিন্তা ধারণা সবকিছুর মধ্যেই মানে একজন মানুষের সার্বক্ষণিক চিন্তার মধ্যে একটা প্রতিষ্ঠান যখন থাকে তখন সেটা ওই যে আপনি বললেন যে ম্যানেজারিয়াল ট্রেনিং, অ্যাকাউন্টেন্টদের ট্রেনিং দিতে হবে, ছোট একটা পাইলট করতে হবে, মানে আপনার মাথার মধ্যেই জিনিসটা আছে। সো সেই কারণে একটা প্রতিষ্ঠানে এরকম একটা ডিসিপ্লিনই বলেন আর গ্রোথটা ওইভাবে আসে। সেটা তো আসলে
গভর্নমেন্ট প্রতিষ্ঠানে এভাবে সম্ভব হয় না, মানে হয় না কেন স্যার? গভর্নমেন্ট প্রতিষ্ঠান সম্ভব হবে না সেটা আমি বলি না, মনে হয় এটা হওয়া উচিত। কারণ পৃথিবীতে অন্যান্য বিভিন্ন দেশে সরকার আছে এবং সব সরকার কিন্তু আমাদের সরকারের মতো এমন স্থবির নয়, অনেক জায়গাতে ভালো কাজ হয়। তবে গভর্নমেন্ট সরকার যখন কোনো জিনিস করতে চায় আমি দেখেছি পারে। যেমন আমি 1986 সালে বাংলাদেশে তখন শিশু মৃত্যু হার ছিল প্রায় 200-র কাছাকাছি, 1200 5 বছরের নিচের শিশু মৃত্যু হার। তখন 1986 সালে ইমিউনাইজেশন, টিকা দেওয়ার অনলি আমাদের দেশে 4% বাচ্চা শিশুর টিকা দেওয়া হতো, ট্রিপল অ্যান্টিজেন, তারপরে আমাদের পোলিও আর টেটনাস, যেটা 4টা আছে। তখন আমরা ঠিক করলাম যে আমাদের বাচ্চাদেরকে বাঁচাতে হলে এই টিকা কর্মসূচিকে জোরদার করতে হবে। যখন ইউনিসেফের হেড আমাদের এরশাদ সাহেবের সঙ্গে দেখা করলেন, যে এটা যদি আপনি করতে পারেন আগামী 4 বছরে 90 সালে একটা কনফারেন্স হবে নিউ ইয়র্কে, ইউএন কনফারেন্স অন চিলড্রেন, সেখানে আপনি দাওয়াত পাবেন যদি আপনি এটা অ্যাচিভ করতে পারেন। উনি তখন সেক্রেটারি হেলথ, স্বাস্থ্য বিষয়ক যে সচিব, ওনাকে বললেন যে আপনারা তাড়াতাড়ি করে এটা করেন। তো উনি আবার আমার বন্ধু মঞ্জুরুল করিম ছিলেন স্বাস্থ্য সচিব, তিনি বললেন যে আচ্ছা আমরা তো সব পারবো না, তুমিও ব্র্যাকও যাতে আমাদের সঙ্গে সম্পৃক্ত হয়। তা আমরা সম্পৃক্ত হলাম, সরকার সম্পৃক্ত হলো, ইউনিসেফ এদিকে সব ভ্যাকসিন আনার ব্যবস্থা করলো, আমাদের গ্রামে গঞ্জে ফ্রিজ গেল যেখানে যাতে কোল্ড চেইন মেনটেন করা যায়, এই ফ্রিজগুলো আবার ফ্লাস্কে করে বরফ দিয়ে যাতে থাকে, এগুলো গ্রামে গ্রামে নিয়ে গিয়ে বাচ্চাদেরকে করা, এই কোল্ড চেইন মেনটেন্যান্সের দায়িত্ব আমরা নিলাম। তারপর গ্রামে যে যাবে এই ভ্যাকসিনেটররা, তারা গ্রামে যাতে সব বাচ্চাকে যাতে নিয়ে আসে সেটার বন্দোবস্ত করলাম, যে কোন গ্রামে কোন দিন যাবে সেদিন সব বাচ্চাকে যাতে নিয়ে আসে, আন্ডার 2 যাতে হয়, এইগুলো ব্যবস্থা তো আমরা করলাম। আমরা প্রায় বাংলাদেশের অর্ধেক থানা আমরা নিয়েছিলাম, আর অর্ধেক জিনিসটা সরকার নিয়েছিল, যে আমরা নিজেরা করবো আর আপনারা আমাদেরকে সাহায্য করবেন আর একটা অর্ধেকে। তারপরে এটা হলো, তা আমরা যে অর্ধেক নিয়েছিলাম সরকার থেকে, সেই অর্ধেকে আমরা 82% বাচ্চাকে কভার করতে পেরেছিলাম। আর সরকার যে অর্ধেক নিয়েছিলেন সেটা প্রায় 62% হয়েছিল, কিন্তু সবাই মিলে প্রায় 70% উপরে ছিল। তাতেই ওরা খুশি যে 4% থেকে 70% 4 বছরের মধ্যে নিয়ে যাওয়া। তো এটা, এবং এরশাদ সাহেব তখন দাওয়াতে পেয়েছিলেন তার মানে একটা টার্গেট যদি থাকে এবং সরকার যদি ডেফিনেট একটা প্রোগ্রাম নিয়ে হয়, ডোনাররা যদি পুশ করে, সমস্ত জিনিসগুলো ঠিক মতো আসে, সবাই যদি একসঙ্গে প্রতি হয়, সরকার বেসরকারি সংগঠন সবাই মিলে, তাহলে করা যায়, কাজ করা যায়। এবং সেটাই আমি চাচ্ছিলাম যে আমরা সরকারের কাছ থেকে আমরা একসঙ্গে মিলে কাজ করবো। আমরা কোনো কম্পিটিশন তো এখানে কথাই ওঠে না। ক্ষুদ্র ঋণ বিষয়টি নিয়ে এখন একটা বড় ডিবেট তৈরি হয়ে গেল। এই বিষয়টিকে স্যার আপনি কিভাবে দেখেন? আপনি সারা দুনিয়া ঘুরে বেড়ান, এটা আপনাকে বিব্রত করে কিনা? ক্ষুদ্র ঋণ তো আপনার প্রতিষ্ঠানেও আছে। আচ্ছা, না, ক্ষুদ্র ঋণ সম্বন্ধে আমার হলো যে অনেকে না বুঝে এটাকে ক্রিটিসাইজ করেন। ক্ষুদ্র ঋণটা আসলে যদি আমরা এইভাবে দেখি যে আমাদের দেশের দরিদ্র জনগণের সবসময় ঋণের দরকার হয়। যখন প্রাতিষ্ঠানিক ক্ষুদ্র ঋণ ছিল না, তখন ওরা মানি লেন্ডারের কাছ থেকে টাকা নিতেন বেশি সুদে, অনেক বেশি সুদে, এবং অনেক সময় তারা তাদের সয় সম্পত্তি যা আছে সমস্ত আলটিমেটলি ওদের কাছে চলে যেত।
যখন আমরা ক্ষুদ্র ঋণ নিয়ে আসা প্রাতিষ্ঠানিক ক্ষুদ্র ঋণ, তখন তো আর ইন্টারেস্ট রেট 120% বা 360% নয়, সেটা তখন হয়তো 30% সুদ। তো ইনস্টলমেন্ট মানে প্রতি সপ্তাহে 5,000 টাকার উপরে প্রায় 140 টাকার মধ্যে দিতে হবে। দিলে 46 থেকে 50 সপ্তাহের মধ্যে এটা হবে। সেটা তার গায়েও তেমন লাগতো না, এবং সে মোটামুটি একটা কিছু, একটা হাতে একটা টাকা পায়, যেটা দিয়ে একটা কিছু করতে পারে সে। মানে এখন অনেক ডিবেট হচ্ছে যে এটা ধরেন গ্রামীণ ব্যাংকের এই ঘটনার পরে বা ডক্টর ইউনূসকে উনি গ্রামীণ ব্যাংক থেকে সরিয়ে দেওয়ার পর থেকে যে বিষয়টি আসছে, সেটা হলো যে ক্ষুদ্র ঋণ যারা করছে তাদেরকে একটা বিশেষ বিশেষণে ডাকা হচ্ছে যে অনেক হাই রেট। এটা আমি বলবো যে অজ্ঞতা প্রসূত একটা একটা চিন্তা ধারণা। যদি কিছু চিন্তা করতেন ওনারা যে ক্ষুদ্র ঋণ, আমরা তো এখানে ক্ষুদ্র ঋণ বলছি, আমরা আবার অনেক প্রোগ্রাম আছে যেখানে আমরা ঋণ দিচ্ছি না, একেবারে গ্রান্ট দিয়ে দিচ্ছি। যেখানে আমি মনে করি যে আমরা বাংলাদেশের শতকরা 10% অতি দরিদ্র, তারা ঋণ নিয়ে ঋণ শোধ করতে পারার ক্ষমতা নাই। তাদের জন্য আমরা ওই 10,000 টাকা ঋণ না দিয়ে 10,000 টাকার গরু কিনে দিয়ে দিচ্ছি ফ্রি, সেটা তো করছি। তা সেরকম তো আমার প্রোগ্রাম আছে, প্রায় $200 মিলিয়ন প্রোগ্রাম তো আমি করি। এটা তো অতি দরিদ্রদের প্রোগ্রাম। এটার জন্য তো আপনার গুড উইল হচ্ছে, মানে আপনার নাম হচ্ছে, সুনাম হচ্ছে, অথবা আমি তো সুনামের জন্য কাজ করি না। আমি মনে করি তাকে গ্রান্ট না দিলে সে পারবে না। আচ্ছা স্যার, সেটাকে যে সুদের হারটা সুদ নাই। আচ্ছা, এমনিতে নরমাল যেটা সুদের মধ্যে আছে সেটা 30% থাকার কারণেই কি আপনি গ্রান্ট দিতে পারছেন? এটার সঙ্গে ওটা ব্লেন্ড করার কারণে নাথিং টু ডু উইথ দ্যাট। ওরা যে কেউ আছে যারা ঋণ নিয়ে ঋণ শোধ করতে পারে, খেয়ে ফেলবে জিনিসটা। তার দরকার এত, তার নিজের খাবার নাই, খাবার যার নাই সে তো খাবার কিনে খাবে প্রথম বেঁচে থাকার জন্য। বা 3টা বাচ্চা আছে, তার নিজের কোনো নাই, স্কিল নাই, সে একটা বাড়িতে কাজ করে, সেখানে সে খাবার পায়, যে খাবারের অর্ধেক খায়, অর্ধেক নিয়ে আসে বাড়িতে 3টা বাচ্চাকে খাওয়াবার জন্য। সে তো সবসময় অভুক্ত। তো সে আবার কিভাবে ঋণ নিয়ে ঋণ শোধ করবে? তো তাকে তো প্রথম দিতে হবে একটা গরু, যে এটা তুমি এটার দুধটা যেটা পাবে, এটা থেকে তোমার ছেলে মেয়েদের যদি 200 দুধ দেয়, তো এই 200 দুধে যে তুমি 40 টাকা পাবে, সেই 40 টাকা দিয়ে তোমার বাচ্চাগুলোকে খাওয়াবার বন্দোবস্ত করো, তাদের স্কুলে পাঠাবার বন্দোবস্ত করো। এটা তো আগে করতে হবে, তারপরে না কথা উঠবে যে ঋণ কবে নিবে সে। আমি সেটাই বলছি স্যার, সেগুলা কি সব একসাথে ম্যানেজ করতে গিয়ে কি সুদের হারটা বেশি? না, সুদের হার একেবারেই বেশি। সুদের হার কাভার্স কস্ট, নাথিং এলস। সুদের হারে কোনো নাই, এটার মধ্যে হাইলি কোনো প্রফিট হয় না। এটা তো কস্ট কভার করতে হয়। 30 বার এই যে 46 বার তার গ্রামে গিয়ে টাকাটা আনতে হয়, সেটা একটা কস্ট আছে না? আমি যে টাকাটা ব্যাংক থেকে ধার করি, সেটা 12% আমি ধার করি, আবার কিছু টাকা আমি আবার ফেরত পাই না। About 2% of the money that I have lent does not come back because they are too poor or they have lost the money. সেটা তো আছে। তো তখন কি করব? এই 2% তো আসবে না। তা আমাকে তো ব্যাংক লোনের, মানে আপনার ওই রিস্কের সমস্ত রিস্কগুলো কভার করার পরে যেটা থাকে, সেটা কিন্তু খুব বেশি কিছু প্রফিট থাকে না। আমি তো আজ পর্যন্ত গত 40 তো না 38 বছর ধরে ক্ষুদ্র ঋণ প্রোগ্রাম করছি, একটা পয়সা এখন পর্যন্ত ওইখান থেকে উত্তর নিতে পারেন। তাহলে স্যার ক্ষুদ্র ঋণকে ব্যবসা কেন বলা হচ্ছে? ব্যবসা মানে কি? এটা আমার জন্য তো ব্যবসা না, এটা তো আমি সোশ্যাল ব্যবসা হিসেবে দেখি। এটা থেকে কোনো ইনকাম আমার আসছে না। ইনকাম যেটুকু যদি ইনকাম আসে থাকে, সেটা তো আবার ক্ষুদ্র ঋণের পোর্টফোলিওতে চলে যাচ্ছে। ব্যবসা আবার কি আমার কি নিজের কাছে আসছে বা ব্র্যাকের কাছে আসছে? ব্র্যাকের কাছে আসলে আবার ক্ষুদ্র ঋণেই থাকে। এটা আমি অন্য কোথাও ব্যবহার করি না। এই যে বলছি যে ক্ষুদ্র ঋণের এই অতি দরিদ্রদের জন্য আমরা দিচ্ছি, গ্রান্ট দিচ্ছি, এবং তার বাচ্চাকে স্কুলে পাঠাচ্ছি, তাকে হেলথ কেয়ার প্রোগ্রাম ফ্রি দিচ্ছি, তার যদি কারোর অসুখ হয় সেই পয়সাও আমরা দিচ্ছি, ডাক্তারের খরচ দিচ্ছি,
ওষুধের খরচ দিচ্ছি, এইগুলো কেন করছি? এটা একটু উপরে যদি উঠতে পারে তাইলে তখন ঋণ নিতে পারবে, তখন ঋণ নিয়ে হয়তো সে